Hello and welcome to our new video of human reproduction. তো আজকে আমরা হিউম্যান রিপ্রোডাকশন নিয়ে আলোচনা করব। হিউম্যান রিপ্রোডাকশন বা মানুষের জনন। তাহলে মেন কি টার্ম কি এখানে? মেন কি টার্ম হচ্ছে জনন। আশা করি তোমরা সকলেই জানো জনন বিষয়টা কি। এটা আমরা ক্লাস 10-এ অনেকখানি পড়েছি, ঠিক আছে। এখন আবার আমরা সেটা নিয়ে একটু হালকা করে ডিসকাশন করে নিই। দেখো, জনন হচ্ছে এমন একটি পদ্ধতি যে পদ্ধতিতে একটি জীব তার নিজ আকৃতি ও নিজ সত্তা বিশিষ্ট অপর একটি জীবের সৃষ্টি করতে পারে, সেটাকে আমরা কি বলছি? জনন। তাহলে কি বলছি? যে পদ্ধতিতে একটি জীব তার নিজ সত্তা বিশিষ্ট অপর একটি জীবের সৃষ্টি করতে পারে তাকেই আমরা কি বলবো? জনন। ওকে, তো এখন আমরা জেনে নিব জনন অঙ্গ সম্পর্কে। কি বলছি? জনন অঙ্গ। তো সবার প্রথমে আমাদেরকে জানতে হবে অঙ্গ জিনিসটা কি। দেখো, ক্লাস 9-এ আমরা যখন কোষ পড়ছিলাম তখন সেখানে কোষ, কলা, অঙ্গ, তন্ত্র এই জিনিসগুলো আমরা দেখেছি। ওকে, তো অঙ্গ কি তার আগে আমাকে একটু জানতে হবে কোষ জিনিসটা কি। কোষ হচ্ছে জীবদেহের গঠনগত কার্যগত একককে আমরা বলে থাকি কোষ, এবং অনেকগুলো কোষ একত্রিত এসে যখন কিছু নির্দিষ্ট ফাংশন পারফর্ম করে সেটাকে আমরা বলে থাকি কলা, এবং অনেকগুলো কলা যখন একসাথে এসে একটি নির্দিষ্ট কার্য সম্পন্ন করে তখন সেটাকে আমরা বলি অঙ্গ। তেমনি অঙ্গ, তাহলে কি বললাম? অনেকগুলো কলা একসাথে এসে যখন কিছু নির্দিষ্ট কার্য সম্পন্ন করবে সেটাকে আমরা কি বলবো? অঙ্গ। এবার দেখো, জনন অঙ্গ তাহলে আমরা কাকে বলবো? জননে সাহায্যকারী অঙ্গকেই বা জননে সাহায্যকারী কলা সমূহই হচ্ছে জনন অঙ্গ। তাহলে আমরা লিখে দিতে পারি জননে সাহায্যকারী কলা সমূহ কেই বলে জনন অঙ্গ। এবার আর একটা টার্ম এর পাশাপাশি আমরা জেনে নিব, যেটাকে আমরা বলি জনন তন্ত্র, যেটা নিয়ে আজকে আমাদের পুরো ডিসকাশনটা শুরু হবে। ওকে, জনন তন্ত্র। এবার তন্ত্র, তান্ত্রিকের তন্ত্র, তাই তো? না না, একদমই সেটা নয়। সেল মানে কোষ লাইফ সায়েন্সে বা বায়োলজিতে, আর সেল মানে ব্যাটারি ফিজিক্যাল সায়েন্সে। আর তেমনই প্রত্যেকটা জিনিসের ডিফারেন্সিয়েশন রয়েছে। তো দেখো, তন্ত্র জিনিসটা কি? খুবই সিম্পল। তন্ত্র হচ্ছে অনেকগুলো অঙ্গ আবার একসাথে এসে যদি কিছু নির্দিষ্ট কার্য সম্পন্ন করে দেয় তাহলে সেটাকে আমরা কি বলবো? তন্ত্র। ওকে, তাহলে আমরা এবার দেখব জননে অংশগ্রহণকারী অঙ্গগুলি মিলিত হয়ে যখন জননে অংশগ্রহণকারী অঙ্গগুলি মিলিত হয়ে কি গঠন করবে? জনন তন্ত্র। জননে অংশগ্রহণকারী অঙ্গগুলোই মিলিত হয়ে তৈরি করবে কি? জনন তন্ত্র। তো এবার আমরা হিউম্যান রিপ্রোডাকশনের বৈশিষ্ট্যগুলো দেখে নিব। দেখো, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যৌন দ্বিরূপতা, বা স্পেসিফিক্যালি যদি বলি তাহলে বলবো মানুষের যৌন দ্বিরূপতা।
যৌন দ্বিরূপতা বিষয়টা কি? যৌন দ্বিরূপতা বিষয়টা হচ্ছে এমন কিছু আভ্যন্তরীণ এবং বাহ্যিক বৈশিষ্ট্য রয়েছে যার বেসিসের উপর আমরা একটা মেল এবং একটা ফিমেলকে ডিফারেন্সিয়েট করতে পারি। তো একটা মেল আর একটা ফিমেলের মধ্যে ডিফারেন্সিয়েট করার জন্য যেই বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলোকে আমরা কি বলবো? যৌন দ্বিরূপতা। এই যৌন দ্বিরূপতা কি শুধুমাত্র মানুষের ক্ষেত্রে দেখা যায়? অ্যাবসলিউটলি নট। যৌন দ্বিরূপতা মানুষ ছাড়াও হাতির মধ্যে দেখা যায়, সিলসের মধ্যেও দেখা যায়, পাখির মধ্যে দেখা যায়, আবার কিছু কিছু ইনসেক্টের মধ্যেও দেখা যায়। ওকে, নেক্সট পয়েন্ট হচ্ছে, নেক্সট বৈশিষ্ট্য হচ্ছে অন্তর্নিষেক। নেক্সট পয়েন্ট হচ্ছে অন্তর্নিষেক, অর্থাৎ নিষেক প্রক্রিয়াটি মাতৃদেহের জরায়ুর মধ্যে সম্পন্ন হয়। নিষেক কোথায় সম্পন্ন হবে? মাতৃদেহের জরায়ুর মধ্যে। এছাড়াও আমরা আরেকটি বৈশিষ্ট্য দেখতে পাই, সেটাকে আমরা বলি ভিভিপেরাস। এই ভিভিপেরাস বৈশিষ্ট্যটি মানুষের ক্ষেত্রে দেখা যায়। ভিভিপেরাস মানে কি? ভিভিপেরাস মানে হচ্ছে সন্তান প্রসব করা। অন্যান্য ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি ওভিপেরাস নামে একটা টার্ম আমরা দেখতে পাই। সেই ওভিপেরাস বা যাকে আমরা বলে থাকি অন্ডজ, তার মানে হচ্ছে ডিম পাড়া। যেমন তোমরা দেখতে পাবে সাপ, কুমির বা টিকটিকি এরকম কিছু প্রাণী রয়েছে যারা সরাসরি ডিম পাড়ে, কিন্তু মানুষের ক্ষেত্রে কিন্তু সরাসরি ডিম পাড়ে না। মানুষ কি করে? সরাসরি বাচ্চা প্রসব করে। এই যে সরাসরি বাচ্চা প্রসবের এই যে টেকনিক, এটাকে আমরা কি বলছি? ভিভিপেরাস। বন্ধ কর, বন্ধ কর। এবার আমরা দেখে নিব মুখ্য যৌন অঙ্গ এবং গৌণ যৌন অঙ্গ সম্পর্কে। দেখো, মুখ্য যৌন অঙ্গ আমরা কাদেরকে বলবো? যে সমস্ত যৌন অঙ্গ গ্যামেট সৃষ্টিতে সাহায্য করবে, যে সমস্ত যৌন অঙ্গ কি বলছি? গ্যামেট সৃষ্টিতে সাহায্য করবে, তাদেরকে আমরা কি বলবো? মুখ্য যৌন অঙ্গ। এছাড়া আরেক প্রকার যৌন অঙ্গ রয়েছে যাদেরকে আমরা বলি গৌণ যৌন অঙ্গ। এই মুখ্য যৌন অঙ্গ ছাড়া, এই মুখ্য যৌন অঙ্গ ছাড়াও আরো যে সমস্ত অঙ্গগুলো জননে অংশগ্রহণ করে তাদেরকে আমরা কি বলবো? গৌণ যৌন অঙ্গ। ঠিক আছে, তাহলে এতক্ষণ ধরে আমরা কি কি পড়লাম? এতক্ষণ ধরে আমরা পড়লাম জনন বিষয়টা কি, তারপর আমরা দেখেছি জনন অঙ্গ কি, জনন তন্ত্র কি, এরপরে আমরা হিউম্যান রিপ্রোডাকশনের কিছু বৈশিষ্ট্য পড়েছি, আর এখন আমরা দেখলাম মুখ্য যৌন অঙ্গ এবং গৌণ যৌন অঙ্গ সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য। ওকে, তাহলে এখন আমরা পুং জননতন্ত্র বিষয়ে বিস্তারিত আলোচনা করব, কিন্তু তার আগে অবশ্যই আমাদেরকে যেটা করতে হবে, যেটা ছাড়া বায়োলজি ইনকমপ্লিট, যেটা ছাড়া বায়োলজি ইনকমপ্লিট, সেটা হচ্ছে ছবি, সেটা হচ্ছে চিত্র অঙ্কন। তাহলে এখন আমরা সেই চিত্রটা অঙ্কন করব। চলো শুরু করা যাক।
তো এই হচ্ছে আমাদের পুং জননতন্ত্রের ছবি। তো এই হচ্ছে আমাদের পুং জননতন্ত্রের একটি ছবি। এবার এই পুং জননতন্ত্রের মধ্যে যে মুখ্য যৌন অঙ্গ রয়েছে আর কিছু গৌণ যৌন অঙ্গ রয়েছে সেগুলোকে আমরা দেখে নেব। দেখো, মুখ্য যৌন অঙ্গ বলতে পুরুষদের মধ্যে আমরা যেটা দেখি সেটা হচ্ছে শুক্রাশয়। কি বলছি? শুক্রাশয়। তাহলে এখানে শুক্রাশয় কোনটা? শুক্রাশয় হচ্ছে এটা, এটাকে আমরা কি বলি? শুক্রাশয়। এই শুক্রাশয় হচ্ছে বিশেষ করে পুরুষদের প্রধান জনন অঙ্গ বা মুখ্য যৌন অঙ্গ। এবার আমরা জেনে নিব এই শুক্রাশয়ের কাজ কি। আমরা জানি শুক্রাশয়ের কাজ হচ্ছে শুক্রাণু উৎপাদন করা। আমরা জানি শুক্রাশয়ের কাজ হচ্ছে শুক্রাণু উৎপাদন করা ও পুরুষদের যেটা প্রধান হরমোন বা গৌণ যৌন বৈশিষ্ট্যে সাহায্যকারী যে হরমোন তার নাম হচ্ছে টেস্টোস্টেরন, সেই টেস্টোস্টেরন উৎপাদনে সাহায্য করা। উৎপাদনে সাহায্য করা। ওকে, তো এটা গেল আমাদের প্রধান বা মুখ্য যৌন অঙ্গ। এরপরে আমরা দেখে নিব গৌণ যৌন অঙ্গ। গৌণ যৌন অঙ্গের মধ্যে আমরা প্রথমে যেটা দেখব, এবার আমরা দেখে নিব শুক্রাশয় থলি বা স্ক্রোটাম। দেখো, এই যে আমরা এই অংশটা আর এই অংশটা দেখেছি, এই দুটো হচ্ছে শুক্রাশয়। এই শুক্রাশয়কে ঘিরে যে থলির মতন আবরণী আমরা দেখতে পাই তাকে আমরা কি বলি? শুক্রথলি। এই শুক্রাশয়কে ঘিরে যে থলির মতন আবরণী আমরা দেখতে পাচ্ছি তাকেই বলছি আমরা শুক্রথলি। এই শুক্রথলির কাজ কি? এই শুক্রথলির কাজ হচ্ছে শুক্রাশয়ের তাপমাত্রা মেনটেন করা। কি কাজ? শুক্রাশয়ের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা এবং একটি উপযুক্ত পরিবেশের সৃষ্টি করা এবং একটি উপযুক্ত পরিবেশের সৃষ্টি করা। কার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করবে? শুক্রাণুর জন্য। কার জন্য? শুক্রাণুর জন্য। দেখো, নর্মালি আমাদের যে বডি টেম্পারেচার সেটা অ্যাপ্রক্সিমেটলি 37 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। ওকে, কিন্তু এই শুক্রাণুর জন্য এমন একটা এনভায়রনমেন্ট প্রয়োজন যেখানে নর্মাল বডি টেম্পারেচারের থেকে মিনিমাম 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কম টেম্পারেচারের প্রয়োজন হয়। তো সেই কাজটা কে করবে? সেই কাজটা করবে শুক্রাশয় থলি বা স্ক্রোটাম। ওকে, তো এই শুক্রাশয় থলি বা স্ক্রোটাম হচ্ছে একটি গৌণ যৌনাঙ্গ। তাহলে আমি আবার এখানে লিখে দিচ্ছি এটি কি? গৌণ যৌনাঙ্গ। এরপরে আমরা আরেকটি গৌণ যৌনাঙ্গ দেখে নিব, যেটি হচ্ছে এপিডিডাইমিস। এটি কি? এটি হচ্ছে এপিডিডাইমিস। এই যে নলাকার অংশটি দেখছো, এই নলাকার অংশটি হচ্ছে এপিডিডাইমিস। এপিডিডাইমিসের কাজ কি?
এই এপিডিডাইমিসের কাজ হচ্ছে এখানে শুক্রাণু সাময়িকভাবে সঞ্চিত হবে এবং পুষ্টি লাভ করবে। কি কাজ? তাহলে এর ব্র্যাকেটে আমরা প্রথমে আবার লিখে দিই গৌণ। এবং এর কাজ কি? এর কাজ হচ্ছে এখানে শুক্রাণু সাময়িকভাবে সঞ্চিত হবে, শুক্রাণু সাময়িক সঞ্চয় ও পুষ্টি লাভ। এই এপিডিডাইমিসের কাজ হচ্ছে এখানে শুক্রাণু সাময়িকভাবে সঞ্চিত হবে এবং পুষ্টি লাভ করবে। এরপরে আমরা দেখে নিব শুক্রনালী। বা ভাস ডিফারেন্স। এই যে নলাকার অংশটি দেখছো, এটাকে আমরা কি বলবো? শুক্রনালী বা ভাস ডিফারেন্স। শুক্রনালী বা ভাস ডিফারেন্স। এই শুক্রনালী বা ভাস ডিফারেন্সের কাজ কি? এই শুক্রনালী বা ভাস ডিফারেন্সের কাজ হচ্ছে শুক্রাণু নির্গমনে সাহায্য করা। শুক্রাণু নির্গমনের সময় বিভিন্ন পথকে সহজ করে তোলাই হচ্ছে এই শুক্রনালীর কাজ। তাহলে কি বলছি? শুক্রনালীর কাজ হচ্ছে শুক্রাণু নির্গমনে সাহায্য করা। সাহায্য করা। আর এটিও হচ্ছে একটি গৌণ যৌনাঙ্গ। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে শুক্রথলি বা সেমিনাল ভেসিকল। এরপরে চলে আসছে আমাদের শুক্রথলি বা সেমিনাল ভেসিকল। কোনটা শুক্রথলি বা সেমিনাল ভেসিকল? এই যে তোমরা বেলুনের মতন যে অংশটা দেখছো, এটাই হচ্ছে শুক্রথলি বা সেমিনাল ভেসিকল। শুক্রথলি বা সেমিনাল ভেসিকল, এটাকে আমরা কি বলছি? শুক্রথলি বা সেমিনাল ভেসিকল। এবার এই যে শুক্রথলি বা সেমিনাল ভেসিকল রয়েছে, এই সেমিনাল ভেসিকলের কাজ হচ্ছে এক প্রকার ক্ষারীয় তরল ক্ষরণ নিঃসরণ করা। তাহলে কি বলছি? ক্ষারীয় তরল ক্ষরণ নিঃসরণ করবে, যা যা আমাদের বীর্যের বা সিমেনের 60 থেকে 70% থাকবে। 60 থেকে 70% গঠন করবে। ঠিক আছে? এছাড়াও এই যে ক্ষরণটা খরিত করছে, এই ক্ষরণের মধ্যে থাকে বিভিন্ন ধরনের কম্পোনেন্ট। তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট, একটা হচ্ছে কি? প্রোস্টাগ্ল্যান্ডিন, একটা হচ্ছে কি? সাইট্রিক অ্যাসিড, আর একটা হচ্ছে ফ্রুক্টোজ। এবার এই যে প্রোস্টাগ্ল্যান্ডিন রয়েছে, এই প্রোস্টাগ্ল্যান্ডিন কি কাজ করবে? এই প্রোস্টাগ্ল্যান্ডিন কাজ করবে সঙ্গমের সময় মহিলাদের জননাঙ্গকে উদ্দীপিত করা। তাহলে কি করা? মহিলাদের জননাঙ্গ উদ্দীপ্ত করা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিনের কাজ। এছাড়াও আরেকটা যেটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, সেটাকে আমরা বলি ফ্রুক্টোজ। এই ফ্রুক্টোজ কি করবে? এই ফ্রুক্টোজ শুক্রাণুর
চলনের জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করবে। কি কাজ? শুক্রাণুর চলনের জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করা। এছাড়াও এই ক্ষারীয় তরলে রয়েছে বিভিন্ন ধরনের উৎসেচক বা এনজাইম। তবে এখানে আরেকটা কম্পোনেন্ট বাকি থাকলো, সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। তোমরা আমাদের এই চ্যানেলের কমেন্ট সেকশনে জানাবে সাইট্রিক অ্যাসিড কোন ফলে পাওয়া যায়। আশা করি তোমরা এটা পড়েছো। সাইট্রিক অ্যাসিড কোন ফলে পাওয়া যায় তোমরা অবশ্যই এটা কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? এরপরে আমরা আর একটা গৌণ যৌনাঙ্গ সম্পর্কে জানবো, যাকে আমরা বলি নিক্ষেপণ নালী বা ইজাকুলেটরি ডাক্ট। নিক্ষেপণ নালী কোনটা? এই যে এই অংশটা দেখছো, এই অংশটাকে আমরা বলে থাকি নিক্ষেপণ নালী বা ইজাকুলেটরি ডাক্ট। পাশে লিখিত এটা হচ্ছে গৌণ যৌনাঙ্গ। এর কাজ কি? এর কাজ হচ্ছে বীর্য নিক্ষেপণে সাহায্য করা। এর কাজ হচ্ছে বীর্য নিক্ষেপণে সাহায্য করা। আমরা আগে তাহলে শুক্রথলি বা সেমিনাল ভেসিকলে আমরা দেখেছি যে সেখান থেকে যে ক্ষারীয় পদার্থ ক্ষরিত হয় তা বীর্যের 60 থেকে 70% গঠন করে। আর সেই বীর্যকে নিক্ষেপণে সাহায্য করবে কে? এই যে আমাদের এই যে নিক্ষেপণ নালী রয়েছে বা ইজাকুলেটরি ডাক্ট, সেটা কিন্তু সেই বীর্যকে নিক্ষেপণে সাহায্য করবে। এবার আমরা আর একটা গৌণ যৌন অঙ্গ দেখে নিব, যার নাম হচ্ছে প্রোস্টেট। প্রোস্টেট কোনটা? প্রোস্টেট হচ্ছে এই যে অংশ, এই অংশটাকে আমরা বলে থাকি কি? প্রোস্টেট। এই প্রোস্টেট থেকেও এক ধরনের ক্ষারীয় নিঃসৃত হয়, যে ক্ষারীয় বীর্য গঠনের জন্য কিছুটা কন্ট্রিবিউট করে। ওকে, এছাড়াও এই প্রোস্টেটের কাজ কি? এই প্রোস্টেট থেকে যে ক্ষারীয় পদার্থ ক্ষরিত হয়, তার এই প্রোস্টেট পদার্থ থেকে যে ক্ষারীয় পদার্থ ক্ষরিত হয় তা মূত্রের অম্লতাকে কাটিয়ে মূত্রের ক্ষতিকারক প্রভাব থেকে শুক্রাণুকে রক্ষা করে। কি করে তাহলে এটি? শুক্রাণুকে রক্ষা। কিভাবে করে? মূত্রের ক্ষতিকারক আম্লিক প্রভাবকে কাটিয়ে। এছাড়া এর আরেকটি কাজ হচ্ছে মূত্রনালীকে পিচ্ছিল করে রাখা। মূত্রনালী পিচ্ছিল করা এই প্রোস্টেটের কাজ, ঠিক আছে? এরপর আমরা দেখে নিব কাউপার গ্রন্থি। কাউপার গ্রন্থি, এই যে মটর দানার মতন যে অংশ দুটো দেখছো, এই যে মটর দানার মতন যে অংশ দুটো রয়েছে তাকে আমরা কি বলবো? কাউপার গ্রন্থি। কাউপার গ্রন্থি। এই কাউপার গ্রন্থির কাজ কি? এই কাউপার গ্রন্থিরও কাজ হচ্ছে মূত্রনালীকে পিচ্ছিল করা এবং শুক্রাণুর জন্য পথকে প্রশস্ত করা। এর কাজ হচ্ছে সেম কাজ, মূত্রনালীকে পিচ্ছিল করা এবং শুক্রাণুর জন্য পথ প্রশস্ত করা। আর এই প্রোস্টেট, এই কাউপার গ্রন্থি, এগুলো হচ্ছে এক ধরনের গৌণ যৌন অঙ্গ। এরপরে আমরা আরেকটি যে অংশ দেখে নেব সেটি হচ্ছে মূত্র জনন নালী। মূত্র জনন নালী কোনটা? এই যে নালিকাকার অংশ দেখছো, এই যে নলাকার অংশ দেখছো, এটাকে আমরা কি বলবো? মূত্র জনন নালী। অবশ্যই মাথায় রাখবে পুরুষদের ক্ষেত্রে মূত্র জনন নালী একটাই। পুরুষদের ক্ষেত্রে মূত্র এবং জনননালী একটাই, অর্থাৎ একটা নালীর মধ্য দিয়ে মূত্র নির্গত হয় এবং শুক্রাণুও নির্গত হয় বীর্যের মাধ্যমে। ওকে,
এর কাজ কি? এই মূত্রনালীর কাজ হচ্ছে এর মধ্য দিয়েই, যেটা বললাম, মূত্র ও বীর্য নির্গত করতে সাহায্য করে, এটাই হচ্ছে এর কাজ। আর এটা হচ্ছে কি এক প্রকার গৌণ যৌন অঙ্গ। তো আমরা পুরুষদের জননতন্ত্রের একটা মেজর পোর্শন এখানে কিন্তু কমপ্লিট করে ফেলেছি, যার মধ্যে আমরা প্রথমে দেখেছি কি প্রধান জননাঙ্গ। প্রধান জননাঙ্গ বা মুখ্য যৌন অঙ্গ যেটা কি, যেটা ছিল শুক্রাশয়। শুক্রাশয়ের কাজ কি ছিল? শুক্রাণু উৎপাদন করা এবং টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে সাহায্য করা। ওকে, এরপরে বাকি যা আমরা দেখলাম সেগুলো হচ্ছে গৌণ যৌন অঙ্গ, যেমন হচ্ছে শুক্রাশয় বা স্ক্রোটাম। এরপর দেখেছি এপিডিডাইমিস, তারপর হচ্ছে শুক্রনালী, তারপর হচ্ছে শুক্রথলি, এরপরে দেখেছি নিক্ষেপণ নালী, তারপরে আছে প্রোস্টেট, কাউপার গ্রন্থি, তারপর হচ্ছে মূত্র জনন নালী। ঠিক আছে, তো এখানে অবশ্য আর একটা পার্ট বাকি রয়েছে। এই যে অংশটা দেখছো, এই অংশটাকে বলা হয়, এই অংশটাকে বলা হয় শিশ্ন বা পেনিস। এটা বহিস্থ যৌন অঙ্গের পার্ট হিসেবে গণ্য করা হয়। তাহলে আজকে আমাদের লেকচার এতটাই। নেক্সট দিন আমরা শুক্রাশয় সম্বন্ধে আরেকটু ডিটেলসে আলোচনা করব। আর অবশ্যই তোমাদের যদি আমাদের এই ভিডিও, অবশ্যই যদি রিপ্রোডাকশন টপিকটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, আর যত পারবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ধন্যবাদ।